যদি আমার এডুকেশন সিস্টেম কারিগরি শিক্ষার মাধ্যমে তৈরি করা সম্ভব হতো তাহলে আমার যুবশ্রেণী তো বেকার থাকার কথা না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন আমি পেয়েছি 2006 সাল থেকে 30 সালে শেষ হয়ে যাবে, এরপরে যদি কান্নাকাটিও করেন তাহলে একটা দেশের জন্য আর এই অর্থনীতি রিকনস্ট্রাকশন করা সম্ভব না। কারণ 2030 সালের পর থেকে গ্রাজুয়ালি এটা ডিক্লাইন হতে থাকবে। এই ডিক্লাইনটা এমন পর্যায়ে যাবে সেখানে বৃদ্ধ মানুষের পরিমাণ বাড়বে, তার মানে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়বে। রাষ্ট্র তো ডিপেন্ডেন্সি ভাতা দেয় না, তাহলে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে ওয়ার্কিং পিপলের উপরে এক্সট্রা প্রেশার তৈরি হবে। এই এক্সট্রা প্রেশারগুলো হচ্ছে আনএমপ্লয়েড ক্রিয়েট করবে, সাথে সাথে আমাদের মধ্যে মানসিক অস্বস্তি তৈরি করে, আবার হচ্ছে ইকোনমিকে আবার গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিং এর দিকে নিয়ে যায়। আপনার ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে আপনার ইনকাম একা, কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্স আছে 4 জন, তখন আপনি আপনার ইনকাম দিয়ে এই 4 জনকে সার্ভাইভ করতে গেলে আপনি আপনার বেসিক নিডস ফিল আপ করতে পারবেন না। পরের জেনারেশনের জন্য কোনো কিছু আপনি সেভিংস করেও যেতে পারবেন। অর্থনীতি গ্র্যাজুয়ালি এখানে ডিক্লাইন হতে থাকে এবং এনার্কি সিচুয়েশন তৈরি হয় সোসাইটির মধ্যে। এই সোসাইটির মধ্যে তখন হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী সন্ত্রাসকে বাছাই করে নেয়, লুটপাটকে বাছাই করে নেয়, কোনো একটা রাজনৈতিক আশ্রয়ের অধীনে যায় এবং সেই রাজনৈতিক শক্তিকে কুক্ষিগত করে করাপশনকে তারা তাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করে নেয়। ইকোনমির সাথে সোসাইটির করাপশনের অঙ্গাঅঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমার ইকোনমিকে কেন 2006 সাল থেকে রিফরমেশন করা হইল না, রিকনস্ট্রাকশন করা হইল না? যুব শ্রেণীকে ইম্পাওয়ার করা হয়নি কেন? ইকোনমিক জোন তৈরি করা হয়নি কেন? বিদেশে যারা যাচ্ছে শ্রমিক হিসেবে সেই মানুষগুলোর জন্য একেবারে ফ্রি করে দাও, বিদেশে আমি লোক পাঠাবো। তাহলে আমার যদি বাংলাদেশ সরকার 100 কোটি টাকা যদি একটু বরাদ্দ রাখে যে বিদেশে যে শ্রমিকরা যায় তাদেরকে 100 কোটি টাকা এখানে দিলাম, যেতে যে খরচ হয় তার একটা অংশ বৃত্তি হিসেবে এই শ্রমিকদের দিব। আমার দেশের অর্থনীতি চালায় তো এরা, এই অর্থনীতি যেহেতু যা চালায় এরা, আমার দেশের অর্থনীতির বেসমেন্ট এদের উপরে দাঁড়িয়ে অর্থনীতি যখন বন্ধ করে দিয়েছিল রেমিটেন্স পাঠানো, জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না? 7 দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ 62% খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও। আমাদের দেশের কল কবজা যা চলে সব বিদেশ থেকে আমদানি করতে হয়, আর এই আমদানি করতে গেলে ডলার দরকার। ডলার কোত্থেকে আসে? নিজের দেশের অর্থনীতি ফ্লো বাড়লেই ডলারের ফ্লো বাড়ে না। এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের অনেক বড় বিষয় আছে, ব্যালেন্স অফ পেমেন্টের অনেক বড় বিষয় আছে। এই ব্যালেন্স অফ পেমেন্ট যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন দেশের ইকোনমি অস্থির অবস্থার মধ্যে দিনাতিপাত করতে থাকে। 71 সালে আমাদেরকে পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করেছেন। 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমরা মনে করছি যে আমরা আধিপত্যবাদের গ্রাস থেকে, করাল গ্রাস থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছি। এখন আমাদের সামনের পথ চলা কেমন হবে এগুলো সোললি ডিপেন্ড করে আমার আপনার অ্যাক্টিভিটিসের উপর। আমরা যখন 71 নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাগুলো করি, এর বিনির্মাণটা আসলে 71 থেকে স্টার্টিং করার মতো কোনো বিষয় নয়। এই উপমহাদেশের ইতিহাসের আলোচনাগুলো খুব গভীরে এর বীজটা বপন করা রয়েছে। যখন আমরা আলোচনা করব আমাদেরকে একেবারে রুট থেকে ধরে নিয়ে আসলে কজটা কি, রুট ইফেক্টটা কি ছিল, এবং এর কারণে পরবর্তীতে এখন পর্যন্ত আমার বাংলাদেশের প্রবলেমগুলো কি কারণে কিভাবে আইডেন্টিফাইড না করেই চলছে, এই জিনিসগুলো আমরা তখন জানতে পারবো। আপনার যখন ঘরে আগুন লাগে, আপনি যদি এটা আইডেন্টিফাই না করেন কি কারণে ঘরে আগুন লাগলো, তাহলে বারংবার আগুনটা লাগতেই থাকবে। আপনি যদি অন্ধ হয়ে থাকেন আর অন্ধ হয়ে মানুষকে পথ দেখানোর জন্য চেষ্টা করেন, তাহলে মানুষকে পথ দেখাতে পারবেন না, নিজে সব কিছু ভম্বিগতি করে দেবেন। অন্ধ মানুষ কখনো পথ দেখাতে পারে না, যতই চৌকসে হোক না কেন। সুতরাং আমাদের কাছে যখন আমরা পথ চলবো তখন ইতিহাসের সঠিক নির্মাণটা আমাদের দরকার। মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা পরবর্তী যে ইতিহাসগুলো লেখা হয়েছে, এই ইতিহাসের একটা বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে। তৎকালীন সময়ে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো লিখেছে, আমাদের প্রশ্ন জাগে এখন, স্বাধীনতার পরপরই যারা ক্ষমতায় ছিল তারা কি কারণে তৎকালীন সময় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের তালিকাগুলো নির্ণয় করে নাই, তালিকা লেখে নাই কেন, তাদের অনার করা হয় নাই কেন, কি কারণে এক এক রিজিমে এসে এক একটা নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা রিফরমেশন করা হয়েছে, কি কারণে শহীদদের মর্যাদা যথাযথভাবে এখানে দেয়া হয় না, এটার নিয়ে একটা হিডেন পলিটিক্সও করা হয়েছে। এবং দীর্ঘ সময় ধরে এটিকে জিইয়ে রেখে অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের পকেটের মধ্যে করে জাতির মধ্যে একটা বিভাজনের রাজনীতি করা হয়েছে। এটা খুবই সূক্ষ্ম একটা পলিটিসাইজ একটা পলিসি, ব্রিটেনের একটা পলিসি। যখন এই অঞ্চলে তারা 1700 শতাব্দীর শুরুর দিকে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল, কাশিমবাজারে প্রথম তারা কুটির স্থাপন করে তারা ইঙ্গো হিন্দু মৈত্রী তৈরি করেছিল। তারা কাশিমবাজারে বাণিজ্য করার অনুমতি পেয়ে মুসলমান শাসক গোষ্ঠী থাকার পরেও একজন মুসলমানদেরকেও তারা চাকরিতে নিত না, যা চাকরিতে নিত সব হিন্দুদেরকে চাকরিতে পদায়ন করত। তারা বুঝতো যে এখানে মেজরিটি পার্সেন্ট হিন্দু, এবং দীর্ঘ 550 বছরের ইতিহাস, সুলতানি আমল, এই ইতিহাসগুলো বিশ্লেষণ করে দেখেছে হিন্দু এবং মুসলমান সাম্প্রতিক
মানে সম্প্রীতির সাথে, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে যারা জীবনযাপন করছে, বসবাস করছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা যদি বজায় থাকে তাহলে এইখানে তাদের ইকোনমিক হাব তৈরি করা যাবে না। বিশাল মাত্রায় করাপশন করে এইখান থেকে যে অর্থ সম্পদ লুটপাট করার জিনিস সেটা করতে পারবে না। এর আগের ব্রিটিশরা আগমনের পূর্বে, ব্রিটিশদের আগমনের পূর্বে তো এখানে অনেকেই এসেছিল। আপনারা ওলন্দাজদের কথা জানেন, ডাচদের কথা জানেন। তারপরে এদের আগমনের ঘটনাটা ছিল, এখানে আসছে, মশলা নিয়ে চলে গেছে, বাণিজ্য নিয়ে চলে গেছে, লুটপাট করছে, এইগুলো ছিল তাদের হিস্ট্রি। আপনার সত্যেন সেনের লেখা অনেকগুলো বই আছে, বইগুলো পড়ে দেখবেন। মশলার যুদ্ধ নামে তিনি একটা বইয়ে খুব গল্প মতো করে ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন, কিভাবে এই বেনিয়ারা আসছে, এসে এইখান থেকে সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু ব্রিটিশরা চিন্তা করছে এইখানে থেকেই সব কিছুকে কীভাবে লুটপাট করা যায়, এবং শুরুতেই তারা কার্যকরভাবে উদ্যোগ যেটা গ্রহণ করেছিল, ক্ষমতায়ন 47-এর আগে 190 বছর ধরে এখানে লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল। প্রথমত শক্তিশালী স্টেটগুলোকে ধ্বংস করেছে, ঢাকা মুর্শিদাবাদ নগরীকে তারা ধ্বংস করেছে। ঢাকা মুর্শিদাবাদ নগরী তখন সমৃদ্ধের নগরী ছিল, সেখানে স্বাধীন সুলতানি আমলে এগুলো রাজধানী ছিল। শত শত বছর ধরে এই রাজধানী থাকার কারণে এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছিল। সেখান থেকে ব্রিটিশরা ক্ষমতায়ন হওয়ার পরে তারা কলকাতা নগরী গড়ে তুলেছিল, আর এখান থেকে সকল সম্পদ লুটপাট করে কলকাতায় দাদাবাবুদের সহায়তায় তারা সেখানে তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। কারণ কলকাতা বন্দরের পাশ থেকে সরাসরি ব্রিটেনের দিকে যাত্রা করা যায়, যাওয়া যায়, এ কারণে তাদের জন্য কলকাতা নগরী গড়ে তোলাটা ইম্পর্টেন্ট ছিল। মুর্শিদাবাদ আর ঢাকা থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তারা লোপাট করেছিল, এবং এই লোপাট করতে গিয়ে এই অঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল, যেটা 76-এর মনোত্তর হিসেবে আপনারা জানেন, 1176 সালে এই জিনিসটা ঘটেছিল 1770 সালে, অর্থাৎ 1757 থেকে 1770, 13 বছরের ব্যবধানে এই অঞ্চলে এত দুর্ভিক্ষ হলো যে এই দুর্ভিক্ষে এখানে 1/3 পিপল মারা গেল, 1/3। ব্রিটিশ নথিপত্রে বলা হয়েছে 1,55,00,000 মানুষ, কিন্তু বেসরকারি হিসেবে তো এটা 2 কোটির উপরে। খাদ্যের অভাবে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়েছিল 1769 সালে। সেখানে এই অঞ্চলে উৎপাদিত সকল ফসলগুলো কিনে নেওয়া হতো, হয়ে এগুলো কয়েক গুণ দামে আবার এই জনগণের কাছেই যখন বিক্রি করা হয়েছিল, জনগণ এগুলো ক্রয় ক্ষমতা মধ্যে ছিল না, তাদের সাধ্য ছিল না, এগুলো ক্রয় করতে গিয়ে তাদের অর্থ, স্থাবর সম্পত্তিগুলো সব কিছু তারা বিলিয়ে দিয়েছে। তাদের টার্গেটটা ছিল এই অঞ্চলে মুসলমানদেরকে দেউলিয়া করে ফেলা। এই টার্গেট নিয়ে তারা এগিয়েছিল। মুসলমানদের হাতে যত সম্পত্তি ছিল এইগুলো তারা কিভাবে নিবে তার একটা পলিসি হিসেবে এটা গ্রহণ করেছিল। এর পরবর্তীতে এই 76-এর মনোত্তরের পরেই এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে, সূর্যাস্ত আইন করা হয়েছে। এই সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একেবারে সূর্য ডোবার আগে জমিদারি যদি খাজনা পরিশোধ জমিদাররা না করতে পারে, তার স্থাবর সম্পত্তি তো নিবেই, সাথে তার সুন্দরী স্ত্রী আর কন্যা যদি থাকে এদেরকে ওনারশিপে নিয়ে নেবে। এগুলো যখন চর্চায় শুরু হলো, মুসলমান তার অস্তিত্ব রক্ষার জন্য, নিজের আত্মসম্মান মান মর্যাদা রক্ষার জন্য এখান থেকে পালায় চলে গেছে, সম্পত্তি ফেলে গেছে, আর এগুলো স্থায়ীভাবে লিখে হিন্দুদেরকে এগুলোর জমিদারি দেওয়ানি এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে একটা শিফটিং তারা করেছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কালচারালি এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নানা ধরনের ন্যারেটিভ তারা তৈরি করেছে। এখানে মুসলমান যখন শুরুতেই বুঝেছিল ব্রিটিশদের এই কূটকৌশল, তখন সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকেই কিন্তু বিদ্রোহ এই উপমহাদেশে, টোটাল ভারতবর্ষেই প্রথম বিদ্রোহ শুরু হয় মুসলমানদের হাতে। সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, যেটা ফকির মজনু শাহের নেতৃত্বে শুরু করা হয়েছিল 1763 সালে। এরপর থেকে ফকির সন্ন্যাসীরাও এখানে যুক্ত হয়েছিল। অল্প কিছু মানুষ নিয়ে এইটা গঠিত হলেও পরবর্তীতে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছিল তাদের অস্তিত্বের লড়াই। এর পরবর্তীতে ফকির সন্ন্যাসী বিদ্রোহ দমন করার জন্য নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, নির্বিচারে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দেশান্তরিত করা হয়েছিল। এভাবে করে দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু একের পর এক আন্দোলন দানা বেঁধে উঠেছে। মুসলমানরা এখানে আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছে। আপনারা ইন্ডিয়ান গেটে দেখবেন সেখানে বিপ্লবীদের নাম অঙ্কিত রয়েছে। এই অঞ্চলে 30% ছিল মুসলমান, 70% ছিল হিন্দু, কিন্তু এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে 62% হচ্ছে মুসলমান শাহাদাত বরণ করেছে, আর বাদ বাকি 38% হচ্ছে হিন্দু মৃত্যুবরণ করেছিল। এই যে বিশাল একটা অংশ, মুসলমানের সংখ্যা কম হলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা ছিল অগ্রসেনানীর ভূমিকা। কিন্তু 1857 সালে যখন রানীর শাসন এই অঞ্চলে কায়েম হলো, অর্থাৎ এখানে সিপাহী বিদ্রোহের পর থেকে স্থায়ীভাবে ইসলামকে ধ্বংস করার জন্য, নিজেদের আইন, নিজেদের বিচার, নিজেদের অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলো কায়েম করার জন্য তারা এখানে 1857 সালে একেবারে রানীর শাসন কায়েম করে দিল। এরপর থেকেই আইন তৈরি করলো তাদের মতো করে। আপনারা যে কয়েকটা বেয়ার অ্যাক্ট দেখেন বাংলাদেশের, 7টা বেয়ার অ্যাক্টের সবগুলোই হচ্ছে ব্রিটিশদের 1867
পর থেকে 1857 পর থেকে 1906, 1908 এরকম সালগুলোতে এই আইনগুলো করা, যে আইনের উপরে এখনো পর্যন্ত আমাদের দেশের বিচার ফয়সালাগুলো চলছে। তো 190 বছরের শোষণের ইতিহাস, নিষ্পেষণের ইতিহাস নিঃসন্দেহে অনেক ট্রমার সৃষ্টি করেছে এই অঞ্চলের মানুষদের উপরে। মুসলমানরা দীর্ঘ একটা ক্ষতর মধ্য দিয়ে জীবনযাপন করছিল, তাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল। এখানে অসংখ্য দাঙ্গার ঘটনা ঘটেছে 1943, 44, 45, 46, 47, সেখানে যে রায়টগুলো হয়েছে, নোয়াখালী দাঙ্গা হয়েছে, সালিম দাঙ্গা হয়েছে, এই দাঙ্গায় হাজার হাজার মানুষ, ইভেন 1947 সালে দেশ বিভাজনের পরেও যে দাঙ্গায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে শুধু হিন্দু হওয়ার কারণে আর মুসলমান হওয়ার কারণে। মুসলমানরা হিন্দুদের মারছে, হিন্দুরা মুসলমানদেরকে মারছে, এগুলো চলছে। একটা মাচ্ছন্যায় একটা সিচুয়েশন তখন ক্রিয়েট করা হয়েছিল। এরকম পরিস্থিতিতে আসলে শাসন ক্ষমতা কিভাবে ডিভাইড হবে, শাসন ক্ষমতা কারা গ্রহণ করবে, কিভাবে চলবে, এটা একটা বিতর্কের বিষয় ছিল, ম্যাটার অফ ডিবেট। এই জায়গা থেকে তখন মুসলমানরা মনে করত মুসলমানদের একটা ইউনিটি দরকার নিজেদের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিজস্ব স্বকীয়তা দরকার নিজের এবাদতের জন্য, নিজের জাতিসত্তাকে চেনার জন্য। তখন মুসলমান নিজেদের মতো করে চিন্তা করা শুরু করলো। 1947 সালে আসলো, দেশ বিভক্তির পরে কোন অংশটুকু কার ভাগে যাবে। তখন কিন্তু কংগ্রেস বসে একটা সলা পরামর্শ করে নিজেদের মতো করে একটা এজেন্ডা সেট করেছে। সেই এজেন্ডার মধ্যে কংগ্রেস মিটিংয়ে বসে বল্লভভাই প্যাটেল, গান্ধী এবং জওহরলাল নেহেরু এই তিনজন ব্যক্তি বসে হিসাব কিতাব করছে 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিরোধিতা কিন্তু এই কংগ্রেস করেছিল, আন্দোলন করেছিল, বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য করেছিল। যদিও বঙ্গভঙ্গ এক ইন্টেনশন নিয়ে করা হয়েছিল, কিন্তু এর মানে ইম্প্যাক্টটা এই বঙ্গপ্রদেশে বা বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বেশি পড়েছিল, যার ফলে মুসলমানরা পরবর্তীতে এটাকে সাপোর্ট করেছিল, কিন্তু কংগ্রেসের তীব্র আন্দোলনে এটাকে স্থগিত করতে বাধ্য হয়েছিল। যার ফলশ্রুতিতে হিন্দুরা প্রচণ্ড খুশি হয়েছিল, রবি ঠাকুর খুশি হয়েছিল, খুশি হয়ে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এরকম গান টান রচনা করে সে খুব অভিবাদন জানিয়েছিল। ব্রিটিশদের তোষণ নীতি তারা গ্রহণ করেছিল, এগুলো তো ইতিহাসের পাতায় লেখা আছে। তখন তারা বলেছিল যে বঙ্গভঙ্গের যে সীমানাগুলো একেবারেই টানা হয়েছে, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অংশ, এই অংশ নিয়ে যে বঙ্গভঙ্গের সীমানাটা ছিল এই সীমানাই ঠিক থাকবে। তারা বলেছিল, বল্লভভাই প্যাটেল, গান্ধী আর জওহরলাল নেহেরু তারা বসে একসাথে বলেছিল যে আমাদের অবস্থানটা হচ্ছে বাংলাদেশ বঙ্গভঙ্গের আদলে যে অংশটুকু নিয়ে বঙ্গভঙ্গের সীমানা নির্ধারণ করা হয়েছিল সেই সীমানাই থাকবে, কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গের আদলে ওই সীমানাটাই ভারতের অধীনস্থ একটা প্রদেশ হয়ে সেটা থাকবে, অর্থাৎ ভারতের অধীনস্থ একটা প্রদেশ থাকবে, কিন্তু সীমানাটা দেবো বঙ্গভঙ্গের মতো করে। এইটার জন্য তারা আন্দোলন শুরু করছে। তখন বাঙালি মুসলমানদের মধ্য থেকে, বাংলাদেশের মুসলমান, এই অঞ্চলের মুসলমানদের মধ্য থেকে বক্তব্য আসছে যে আমরা ঠিক আছে, তোমরা আমাদের যে অংশটুকু দিতে চাও এটা দাও, আমাদেরকে দিয়ে আমাদেরকে স্বাধীন করে দাও। তখন তারা বলছে না না, স্বাধীনতা তো দিব না, 47 আমরা স্বাধীনতা চেয়েছি, কিন্তু স্বাধীনতা তারা দেবে না আমাদেরকে। তখন বলা হয়েছিল, বাংলার মুসলমানরা বলেছিল যে ঠিক আছে, পশ্চিমবঙ্গেও তো বিশাল একটা এরিয়া, এই অঞ্চলেও তো বাঙালিরা থাকে, তো যেহেতু আমরা বাঙালি জাতি হব, তো বাঙালি জাতীয়তার ভিত্তিতে ভাগবাটোয়ারা যদি হয় তাহলে ওই পশ্চিমবঙ্গের ওই সীমানা, ত্রিপুরার ওই সীমানা, তারপরে এই বঙ্গপ্রদেশের, বাংলাদেশের এই সীমানা, এই সব মিলে একটা বঙ্গপ্রদেশ করে দাও আমাদের। হিন্দুরা হিসাব কিতাব করে দেখলো যে এইরকম যদি করা হয় তাও এই অঞ্চলে মুসলমানের সংখ্যাটা থাকবে বেশি। তখন তারা বলছে যে না না, আমরা ভারতের সাথে থাকবো। তখন মুসলমানরা, এই অঞ্চলের মুসলমানরা বলেছিল, তোমরা তোমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে ভারতের সাথে থাকতে চাও, তাহলে আমরা মুসলমান কেন আমাদের ধর্মকে প্রায়োরিটি দিয়ে আমরা ইউনিক থাকতে পারবো না? তখন তারা দেখেছিল যদি আমরা ডিভাইড হয়ে যাই তাহলে ভারত আমাদেরকে ডিভাইড থাকতে দেবে না, আমাদের স্বাধীনতাকে স্বীকার করবে না, আমাদেরকে দখল করে নিবে। ভারতের মধ্যে এই চরিত্র বাংলার মুসলমানরা তখন দেখে ফেলেছিল। কারণ তার ইমিডিয়েট এক বছর পরে 1948 সালে হায়দ্রাবাদ নগরী দখল করে নিয়েছিল। হায়দ্রাবাদ নগরী বাংলার চাইতে বড় এরিয়া ছিল, 82,000 বর্গ মাইলের একটা বিশাল সীমানা ছিল হায়দ্রাবাদ নগরী। সেই হায়দ্রাবাদ নগরী তারা দখল করেছিল এক বছরের ব্যবধানে। সেখানে কেউ প্রতিবাদ করে নাই, জাতিসংঘ সেখানে ভূমিকা রাখে নাই, সেনা সমাবেশ ঘটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ওই হায়দ্রাবাদ নগরী, যেটা ব্রিটিশ শাসনের আমলেও এখানে মানে নিজামুল মুলকরা এখানে শাসন করতো, ব্রিটিশদের কর দিত, ট্যাক্স দিত, কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়ে এই হায়দ্রাবাদ নগরী দখল করে নিল। এরপরে তারা এটাকে ভেঙে চুরে 3টা প্রদেশে খান খান করে দিল। এটা হচ্ছে তাদের স্বাধীনতাকে তারা অস্বীকার করলো, সেখানে হত্যাযজ্ঞ তারা চালালো এক বছরের ব্যবধানে। গোয়া দখল করছে তারা, মানবাদর দখল করছে, এগুলো তো তারা দখল করছে। এর পরবর্তীতে সিকিম তাদের টার্গেটে ছিল। তারা একটা কল্পনা করত, নেহেরু ডক্ট্রিনের অধীনে টোটাল ভারতবর্ষটা তাদের গ্রাসে নিয়ে আসতে হবে, এই ভারতবর্ষের বিশাল এরিয়া তাদের দখলে থাকবে এবং আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্কটা হবে মুনিব
আর দাসের সম্পর্ক। এই সম্পর্ক তৈরি করার জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে গোয়া, মানবাদর, এরপরে হায়দ্রাবাদ নগরী, সিকিম, এই জায়গাগুলো তারা ধারাবাহিকভাবে দখল করেছিল। সিকিমকে দখল করতে তারা কনস্পাইরেসির আশ্রয় নিয়েছিল। 1978 সালে এসে সিকিম দখল করেছিল তারা। এই কনস্পাইরেসির পার্ট হচ্ছে তারা তাদের মতো করে একজন পলিটিশিয়ানকে সিলেক্ট করছে, যে পলিটিশিয়ান তাদের পারপাস সার্ভ করবে। তাদেরকে এখানে অস্ত্র দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে। সেটার নাম তো আপনারা সবাই জানেন, লেন্দুব দর্জি। এই লোকটাকে দিয়ে তারা ডেমোক্রেসি চর্চার নাম করে তৎকালীন সময়ের সিকিমের যারা রাজা ছিল তাদের এগেইনস্টে তারা এদেরকে দাঁড় করিয়েছিল। তারা আন্দোলন করেছে, নির্বাচন দিয়েছে। নির্বাচনে যখন জনগণ তাদের এই কূট বুদ্ধি বুঝতে পারে নাই, তখন লেন্দুব দর্জিকে ভোট দিয়েছিল। অধিকাংশ ভোটে লেন্দুব দর্জি বিজয় অর্জন করেছে। কিন্তু হঠাৎ করে নির্বাচনের পরপরই সেখানে সিকিমে গিয়ে চারিদিক দখল করে ফেলা হয়েছে, সেনাবাহিনীর সমাবেশ ঘটানো হয়েছে, সিকিমটাকে দখল করা হয়েছে। এরপরে গিয়ে সেখানে লেন্দুব দর্জিকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে, তাকে ওই প্রদেশের প্রধান বানানো হয়েছে। 14 সাল পর্যন্ত লেন্দুব দর্জি জীবিত ছিল, লাঞ্ছিত জীবনযাপন করছে তারা। মানুষ থুতু মারছে একে, এর কথা শুনলেই মানুষ আর আস্থা রাখতো না নেতাদের উপরে। এটাই ছিল ভারতবর্ষের ইতিহাসগুলো। তারা তো সব দখল করছে, কিন্তু বাংলা দখল করতে পারে নাই। এটা ছিল তাদের একটা কনস্পাইরেসি। 47 সালে যে দেশটা স্বাধীন হওয়ার কথা, এটা অকল্পনীয় একটা বিষয়। বাংলাদেশের যে সীমানা, সেই সীমানার সাথে পাকিস্তানের সীমানা 1000 মাইল দূর থেকে একটা দেশকে, একটা প্রদেশকে পরিচালনা করা ইম্পসিবল একটা বিষয়। মুসলিম সেন্টিমেন্ট নিয়ে 47 সালে যখন গণভোট করা হয়েছিল, এই রেফারেন্ডামে সেখানে যারা ভোট দিতে পারতো 5 লক্ষ মানুষ সম্ভবত সেখানে ভোটাধিকার ছিল তাদের। তার মধ্যে অধিকাংশই যারা ভোট দিয়েছিল তার 99% মানুষ হচ্ছে পাকিস্তানের পক্ষে। তারা যা এই মুসলিম জাতীয়তাবাদকে ওন করে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিল। পাকিস্তান তো এমন না যে আমাদেরকে দখল করে নিয়েছিল, কারণ ভারতের অবস্থানের কারণে এই অঞ্চলের মানুষ বুঝেছিল তার নিজস্ব মুসলিম জাতিসত্তাকে ধরে রাখার জন্য আর কোনো উপায় আমাদের নাই, এটাই আমাদেরকে বেস্ট অপশন হিসেবে বাছাই করতে হবে। এরপর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে গণতান্ত্রিক পাকিস্তান, আর একটা হচ্ছে সেনা শাসনের পাকিস্তান। সেনা শাসনের পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিল, এরা ছিল চরম অথর্ব। এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়াত্মপনা তাদের ভিতরে দেখা গিয়েছে। এরা হচ্ছে বৈষম্য করেছে। বোধ পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে একটা বিভাজনের রাজনীতি তারা করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। এগুলো ন্যাচারাল বিষয় ছিল পাকিস্তানের জন্য। এর কারণে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, আর পেছন দিক থেকে ফুয়েল দেওয়া হয়েছে। এই ফুয়েল দেওয়ার কারণে, ফুঁসে ওঠার কারণে সামগ্রিকভাবে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই অঞ্চলে। এখানে কৃষক, মজুর, দিন মজুর, খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমেছে। যখন 10 এপ্রিল 1971 সালে ঘোষণা করা হয়েছিল একটা ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ কোন ভিত্তিতে হবে, এরপরে 17 এপ্রিল সেটা ঘোষণা করা হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে, সেখানে একটা সরকার গঠন করা হয়েছে। সেই ঘোষণাপত্রে বলা ছিল আমরা মুক্তিযুদ্ধের ডাক দিচ্ছি সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সুতরাং যার যা কিছু আছে সবাই সব কিছু নিয়ে রাস্তায় নেমে পড়ে। তখন সাধারণ জনতা, আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল। যেমনি জুলাইয়ে আপনারা চাক্ষুষ সাক্ষী, 71 আপনি আমি দেখি নাই, কিন্তু কিছুটা আজ করি জুলাইকে কেন্দ্র করে। জুলাইকে অনেকেই বিক্রি করে নিজেদের মতো করে পকেট বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, রাজনীতি এগুলো তো করতেছে। এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্যের তো কোনো শেষ নাই। 71কে নিয়েও তখন ব্যবসা বাণিজ্যের এই দৃষ্টান্তগুলো কমতি নাই। যে কারণে জনগণ নেমেছিল, সেই জনগণকে তার যে ঘোষণাপত্রের যে ম্যান্ডেট, সেইগুলোকে তারা ওভারলুক করে পরবর্তীতে বাংলাদেশে তারা কায়েম করেছিল বাকশাল। বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। এখানে একাধিকবার সংবিধানে কাটাছেড়া করা হয়েছে, একাধিকবার এখানে স্বৈর শাসনের আবির্ভাব ঘটেছে, সেনা শাসনের আবির্ভাব ঘটেছে। এটা কি কারণে করা হয়েছে? এটা তো একটা কনস্পাইরেসির পার্ট হিসেবে ধারাবাহিকভাবে এই বাংলাদেশকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হয়েছে। এরপরেই স্বাধীনতার পরে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসগুলো কেন সঠিকভাবে লেখা হয়নি? কেন শহীদদের সংখ্যাগুলো নিয়ে এখনো তর্ক বিতর্কের জন্ম হচ্ছে? কেন এই ইতিহাস লেখার ক্ষেত্রে গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছিল? কি কারণে এই ন্যারেটিভকে নিয়ে এসে এই দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে? এই বিভাজনের রাজনীতির স্পষ্ট একটা কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করে অর্থনৈতিক ফায়দা হাসিলের লগ্ন পায় তারা। যখন আপনার সামনে একটা প্রক্রিয়া, একটা চিত্র নিয়ে আসবে, এই দেখো এ হচ্ছে আমার এনিমি, এ হচ্ছে শত্রু, এ হচ্ছে গাদ্দার, এই হচ্ছে এই, আপনাকে এইটা নিয়ে মিডিয়া দিয়ে ব্যস্ত রাখতেছে আর কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে যাচ্ছে। এটা ব্রিটিশদের পলিসি ছিল। এই পলিসির ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই কনস্পাইরেসিগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে। যার ফলশ্রুতিতে আপনি এখন এসে এই যে 2025 সালে এসে যদি আমার শুনতে হয় যে বাংলাদেশে 33% দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন, 6,44,00,000 মানুষ সরকারি হিসেবে এখন দারিদ্র সীমার নিচে বসবাস করে, এইটা তো একটা শেমফুল একটা কাজ। এরপরে আমার যদি এখনো শুনতে হয় যে বাংলাদেশে এখনো পর্যন্ত যুব শ্রেণীর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী 27,04,04,000 বেকার রয়েছে, বেসরকারি হিসাব বলে 40 লাখের মতো বাংলাদেশে শিক্ষিত বেকার রয়েছে। কেন? বাংলাদেশে ঝরে পড়ে যাচ্ছে, লেখাপড়া করতে পারছে না, তাদের বন্দোবস্ত নাই।
এই মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলো, তাদের দেখার মতো কেউ নাই। পুঁজিপত্তি অর্থনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদদের ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনৈতিক মাফিয়া যারা, তাদেরকে মনস্টারে রূপান্তর করে দিচ্ছে। ডিপ স্টেট তৈরি হয়ে যাচ্ছে, তারা তাদের মতো করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। জনগণের কাছে এগুলো বোঝার কোনো কায়দা নেই। যারা ক্ষমতায় থাকে তারা এগুলো বুঝতে দেয় না কাউকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে, কখনো বুঝতে পারছেন 234 বিলিয়ন ডলার তারা পাচার করছে? কখনো বুঝতে পারছেন বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে যে পরিমাণে ঋণ খেলাপি করা হয়েছে, সেই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 6,22,00,000, মানে 6,22,000 কোটি টাকা। এটা হচ্ছে শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির তথ্য যখন বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে, আমি অন্তত 1 বছর আগে বলছি বাংলাদেশের লিগাল ঋণ খেলাপির পরিমাণ সরকার যেটা দেখায় তার চাইতে বহুগুণ বেশি। সরকার এতদিন দেখাতো শুভঙ্করের ফাঁকি দিয়ে 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। বারংবার আমি বলেছি এই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, যেটা একটা বাংলাদেশের বাজেটের সমান। এগুলো কেন প্রকাশ করে না? ঋণ খেলাপি রিশিডিউলিং করা হয়। 3 মাস যদি ঋণের টাকা নিয়েছেন, 3 মাস পরে পরিশোধ করতে না পারলে, নির্ধারিত সময় থেকে 3 মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে এটা ঋণ খেলাপি হয়। কিন্তু এটা রিশিডিউল করে 1 বছর 1.5 বছর করে বাদায়, এরপরে দেখায় যে ঋণ খেলাপির পরিমাণ কম আছে। দেখাচ্ছে না এটা তো সার্কেল আছে, কিন্তু অটোমেটিক্যালি এটা IMF এর হিসাব মতো ঋণ খেলাপি হয়ে গেছে। যখন এই ঋণ খেলাপির তথ্যটা জাতির সামনে আসছে, তখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে পয়সাগুলো আমানত ছিল, মানুষ এখন সংখ্যাগ্রস্ত হয়ে পড়েছে। এখানে মানুষ এখন ব্যাংকিং খাতগুলো এখন ইনভেস্ট করছে না, বেসরকারি খাতগুলো স্থবির হয়ে আছে, জনজীবন প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে পড়ছে। শেয়ার মার্কেটের অবস্থা খারাপ, স্টক মার্কেটের অবস্থা খারাপ, স্বাভাবিক অর্থনীতির মাইক্রোফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে, ম্যাক্রোফ্লো নষ্ট হয়ে গিয়েছে। একটা নানা খানা একটা অবস্থা। অর্থনীতির বাবলটা 5% মানুষের কাছে জিম্মি হয়ে আছে। 5% মানুষের কাছে যে সম্পদ আছে সেটা হচ্ছে টোটাল বাংলাদেশের অ্যাসেটের মোর দ্যান 80%। 5% মানুষ এটাকে গ্রাস করে নিয়েছে। এটা তো আমার দেশের চিত্র হওয়ার কথা না। সাম্য যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এরকম তো হওয়ার কথা ছিল না। মানবিক মর্যাদা যদি সুপ্রতিষ্ঠিত হতো তাহলে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হতো না। হত্যা করার পরে অপরাধী এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, দেশের বাইরে নাকি চলে যায়, রাষ্ট্র কোনো ব্যবস্থাই নিতে পারছে না। তাহলে এখানে মানুষের মর্যাদাটা কোথায়? সামাজিক ন্যায় বিচার কি আদতেও প্রতিষ্ঠা হয়েছে? এখানে রাজনৈতিক বিবেচনায় নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয়, রাজনৈতিক বিবেচনায় সকল কার্যক্রম যখন পরিচালনা করা হয়, তার মানেই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল 54 বছর পরে এসেও সেই ঘোষণাপত্র যথাযথ বাস্তবায়ন হয় নাই বিদায় এখনো পর্যন্ত জুলাইয়ের বিপ্লবীদেরকে রাস্তায় নামতে হয়, জীবন দিতে হয় এবং তাদেরকে বলতে হয় যে আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছি, দ্বিতীয় স্বাধীনতা এনেছি, এখন বাংলাদেশ নির্মাণ আমরা করব। এগুলো কেন বলতে হচ্ছে সামষ্টিক অবস্থার চিত্রে বাংলাদেশের এই সিনারিওটা দেখার পরে এই জায়গায় আমাদেরকে ঐক্যমত হওয়া দরকার, চিন্তা করা দরকার একটা জাতি আসলে কিভাবে এগিয়ে যায়। এইটা যদি আমরা মাথার ভিতরে না আনতে পারি তাহলে কখনোই এই কনসেপশনটা আমাদের মধ্যে গ্রো আপ করবে না। একটা জাতি কখনো তার মানে ব্যাক হিস্ট্রি নিয়ে বিভাজনের রাজনীতি করে, ট্যাগিং দিয়ে, ফ্রেমিং দিয়ে আলাদা করে একটা জাতি কখনোই অগ্রসর হতে পারে না। জাতিকে তার সঠিক ইতিহাস চর্চা করতে হয়, জাতিকে তার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য স্বপ্নকল্প অঙ্কন করতে হয়। আমি মালয়েশিয়া, চায়না এই জায়গাগুলোতে গিয়েছি, পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে আমার সরাসরি কথা হয়েছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা কিভাবে করে, অনেক এম্বাসির সাথে তাদের ডেভেলপমেন্টগুলো কিভাবে হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে যখন আমি কথা বলেছি আমি অবাক হয়েছি। একই অবস্থা ছিল তো জার্মানিতে নাৎসি বাহিনী যে ঘটনাগুলো ঘটিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, নিজেরা বিপর্যস্ত হয়েছে, তাদের দেশকে বিপর্যস্ত করেছে। জার্মানিতে এরকম ছিল না। জার্মানির প্রথম চ্যান্সেলর ছিল বিসমার্কের নেতৃত্বে শততা বিভক্ত জার্মানি, তখন তো তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা জার্মানিতে রূপান্তর হয়েছিল 19 শতকের একেবারেই গোড়ার দিকে। কিন্তু সেই জার্মানিটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছে তাদের উচ্চাভিলাষিতার কারণে। দেখেছে সবাই কলোনি স্থাপন করে, আমারও কলোনি স্থাপন করতে হবে। বিসমার্কের কথা না শুনে তখন জার্মানির যিনি রাজা ছিলেন তার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ বা বিশ্বযুদ্ধ চালানোর যে পায়তারা বা যে পরিকল্পনা তারা করেছিল, জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে জার্মানি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, কারণ তার অ্যাম্বিশন আছে, সে ভবিষ্যৎ নিয়ে ভাবে। জাপানের অবস্থা কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে? পারমাণবিক অস্ত্র মেরে তো তার অবস্থা একবার ভঙ্গুর করে ফেলা হয়েছিল। অল্প কিছুদিনের ব্যবধানে সেই জাপান অর্থনৈতিক দিক থেকে আজ পৃথিবীতে নেতৃত্ব দান করছে। সিঙ্গাপুরের কাছে যান, তাইওয়ানের কাছে যান, মালয়েশিয়ার কাছে যান, হংকংয়ের কাছে যান, এই দেশগুলো, ল্যাটিন আমেরিকার দেশগুলো, বাল্টিক অঞ্চলের দেশগুলো কি কারণে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করছে? কারণ তার জাতিকে সে সামনের দিকের সুশাসন শিখিয়েছে, সামনের অর্থনৈতিক বন্দোবস্ত শিখিয়েছে, জনগোষ্ঠীকে ইম্পাওয়ার্ড করেছে তারা। এই এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমার জাতি আসলে কোথায় আমাকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে, আমার লিডারশিপ কোথায় আমাকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে, কি ঘুম পাড়ানির মাসি পিসি বলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে নিজেদের অর্থনৈতিক বন্দোবস্ত তারা করতে চাচ্ছে, আর রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে অর্থনৈতিক ফায়দা হাসিলের কূট কৌশল এই বাংলাদেশে দীর্ঘ 54 বছরের একটা বস্তা পচা কৌশলের অংশ হিসেবেই তারা এই কাজগুলো করছে।
এখন আমাদেরকে এইগুলো বিবেচনা নেওয়ার সময়। এবং আমি বোধ করি বর্তমান তরুণ প্রজন্ম এই ব্যাপারে অ্যালার্ট হয়েছে, সতর্ক হয়েছে, তাদের অধিকারগুলো তারা মানে এই স্বীকৃতিগুলো বুঝে নেওয়ার জন্য যথেষ্ট সচেতন তারা হয়েছে। চোখে চোখ রেখে এখন কথা বলতে পারে, তারা এখন বুঝতে পারে তার অধিকারগুলো কি, এবং অধিকার নিয়ে কেউ সিনিমিনে খেললে তার বিরুদ্ধে তারা অবস্থান নেয়, তাদের রায় তারা জানিয়ে দেয়। এই জন্য আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে এখন বোঝা উচিত আমাদের আসলে ক্রাইসিসটা এখন কোথায়। প্রথম ক্রাইসিসটা এই দেশের জন্য করাপশন। দিস ইজ হাইলি রিলেটেড উইথ ইকোনমিক পলিসি। করাপশন যদি দূর করা না যায় তাহলে এই বাংলাদেশের মানুষ কোনোদিন স্বস্তি পাবে না, সম্পদের ডিসেন্ট্রালাইজ হবে না, পোলারাইজেশন হবে না। এই যে করাপশনের মাত্রা এমন, টিআইবি রিপোর্ট বলছে 2024 সালে যাদের উপরে হাউসহোল্ডের উপরে গবেষণা করা হয়েছে সেখানে 70% হাউসহোল্ড রেসপন্স করেছে যে তারা কোনো না কোনোভাবে সেবা খাতে সেবা নিতে গিয়ে, সরকারি সেবা নিতে গিয়ে করাপশনের শিকার হয়েছে তারা। এরপরে দ্বিতীয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। তারা যখন সেবা নিতে যাচ্ছে সেখানে চিকিৎসা ক্ষেত্রে সরকারি চিকিৎসা যারা নিচ্ছে তাদের 60% রেসপন্স করছে যে আমরা সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, টাকা দিয়ে আমার সরকারি সেবা নিতে হচ্ছে। সরকারি হসপিটালগুলোতে গেলে মনে হয় যে এতিমখানা একেবারে পড়ে আছে, বাংলাদেশের প্রচলিত এতিমখানার মতো, কোনো মান নাই, মর্যাদা নাই, মানবিকতা নাই, পড়ে আছে, তার সেবার মান নাই। হাসপাতালে গেলে হাইজিন মেনটেন করা হয় না, মানুষ অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছে। অথচ জনগণের এটা কিন্তু একটা বেসিক নিডস। আমি এদেশের জনগণ, আমাকে সংবিধান স্বীকৃতি দিচ্ছে, আমার বেসিক নিডস হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমার এই জিনিসগুলো এই রাষ্ট্র এনশিওর করতে পারে নাই 54 বছর পরে এসেও। কেন স্বাস্থ্যের নিশ্চয়তা আমাকে দেয়া হচ্ছে না? কি কারণে এখন এখানে একটা সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে? বেসরকারি হসপিটালগুলোর রমরমা ব্যবসাগুলো কারা তৈরি করে রাখছে? কি কারণে সরকারি হসপিটালগুলোকে ইনভেস্টমেন্ট করে সেখানে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে না? কি কারণে এইগুলোকে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির একটা আখড়ায় পরিণত করা হচ্ছে? এই সেবা খাতে দুর্নীতির পরিমাণ টিআইবি হিসাব করছে, এই হিসাবটা মিনিমাম হিসাব 10,000 কোটি টাকা নাকি পার ইয়ার এখানে করাপশন হচ্ছে। এত করাপশন কারা করছে? এই স্পিড মানিগুলো জনগণ দিচ্ছে। কোন জনগণ দিচ্ছে? এগুলো তো ডিসিএসপিরা দেয় না, এগুলো সমাজের উচ্চবিত্তরা দেয় না, কারণ উচ্চবিত্তরা বেসরকারি হসপিটালগুলোতে সেবা নেয়। তার মানে এই করাপশনের সাথে জড়িত হচ্ছে সরকারি কর্মকর্তারা, আর যাদের কাছ থেকে করাপশন করা হচ্ছে এগুলো সমাজের অর্থনৈতিক দিক থেকে যারা সাপ্রেসড হয়, অর্থনৈতিক দিক থেকে যারা মিডিল ক্লাসে অবস্থান করে, এই মানুষগুলো তাদের ন্যূনতম স্বাস্থ্যসেবাগুলো পায় না। তাহলে আমার জনগণের স্বাধীনতার কতটুকু স্বাদ আমি এখানে পাচ্ছি? করাপশন তো আমাকে সব ধ্বংস করে ফেলছে। এরপরে আমার মাদক একটা বড় রিজনেবল একটা কজ হয়ে দাঁড়িয়েছে। যে পরিমাণে মাদক এই অঞ্চলে ঢুকছে, কোটি কোটি মাদক, ভয়ঙ্কর মাদক আইস ঢুকছে ইউনিভার্সিটিগুলোর জায়গা, আশেপাশের জায়গাগুলো মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমার ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমরা জানতাম যে একটা টিম আছে ইউনিভার্সিটিতে, এ হচ্ছে মাদকের ব্যবসার সাথে জড়িত, এগুলো ওই কাজই করে, এবং এগুলো হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া বা ইসের পাশে এগুলো বসে থাকবে, এগুলোর একটা কমিউনিটি আছে। মানে এটা জানা ওপেন সিক্রেট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানে কিন্তু কোনো ব্যবস্থা নেবে না তারা। এই সিন্ডিকেটটা তারা লালন পালন করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন লালন পালন করে, এর ভিতরে তো একটা গোষ্ঠী আছেই। এটা আপনারা দেখছেন যখন মাদক উচ্ছেদ অভিযান চালানো হয় তখন কি পরিমাণে আতে ঘা লাগছে। কারণ হচ্ছে এখান থেকে উচ্ছেদ করে দিলে তো আর মাদক ব্যবসা বন্ধ হবে না, সরকার ব্যবস্থা না নিলে। একটু দূর থেকে তাদের কিনে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে তাদের গাত্রদাহের সমস্যা, যে এত দূর থেকে কিনে নিয়ে এসে মাদক সেবন করা, এটা একটা মানে মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে এখন আন্দোলন করতেছে। মাদক একটা জাতিকে শেষ করে দেয়, একটা সমাজ, একটা পরিবারকে শেষ করে দিচ্ছে। কিন্তু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে প্রতিরোধের মুখোমুখি হতে হয়। এটা হচ্ছে লজ্জাস্কর একটা সোসাইটিতে আমরা এখন পর্যন্ত আছি। এই সমাজের বড় প্রবলেমটা হচ্ছে ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন নাই। ইকোনমিক্যালি ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার্ড করা হয় না। এখানে এডুকেশন একটা হিজিমনির মধ্যে দিয়ে বড় করা হচ্ছে। এই হিজিমনিটা হচ্ছে একেবারে ভারতীয় হিজিমনির আদলে আমাদের ইকোনমিক সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে, আমাদের এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। যদি আমার এডুকেশন সিস্টেম কারিগরি শিক্ষার মাধ্যমে তৈরি করা সম্ভব হতো তাহলে আমার যুবশ্রেণী তো বেকার থাকার কথা না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যখন আমি পেয়েছি 2006 সাল থেকে 30 সালে শেষ হয়ে যাবে, এরপরে যদি কান্নাকাটিও করেন তাহলে একটা দেশের জন্য আর এই অর্থনীতি রিকনস্ট্রাকশন করা সম্ভব না। কারণ 2030 সালের পর থেকে গ্রাজুয়ালি এটা ডিক্লাইন হতে থাকবে। এই ডিক্লাইনটা এমন পর্যায়ে যাবে সেখানে বৃদ্ধ মানুষের পরিমাণ বাড়বে, তার মানে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়বে। রাষ্ট্র তো ডিপেন্ডেন্সি ভাতা দেয় না, তাহলে ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে ওয়ার্কিং পিপলের উপরে এক্সট্রা প্রেশার তৈরি হবে। এই এক্সট্রা প্রেশারগুলো হচ্ছে আনএমপ্লয়েড ক্রিয়েট করবে, সাথে সাথে আমাদের মধ্যে মানসিক অস্বস্তি তৈরি করে, আবার হচ্ছে মানে ইকোনমিকে আবার গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিংয়ের দিকে নিয়ে যায়। মানে আপনার ডিপেন্ডেন্সি পিপলের পরিমাণ বাড়লে আপনার ইনকাম একা, কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্স আছে 4 জন, তখন আপনি আপনার ইনকাম দিয়ে এই 4 জনকে সার্ভাইভ করতে গেলে আপনি আপনার বেসিক নিডস ফিল আপ করতে পারবেন না। পরের জেনারেশনের জন্য কোনো কিছু মানে আপনি সেভিংস করেও যেতে পারবেন। অর্থনীতি গ্র্যাজুয়ালি এখানে ডিক্লাইন হতে থাকে এবং এনার্কি সিচুয়েশন তৈরি হয় সোসাইটির মধ্যে। এই সোসাইটির মধ্যে তখন হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী মানে সন্ত্রাসকে বাছাই করে নেয়, লুটপাটকে বাছাই করে নেয়, কোনো একটা রাজনৈতিক আশ্রয়ের অধীনে যায় এবং সেই রাজনৈতিক শক্তিকে কুক্ষিগত করে করাপশনকে তাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করে নেয়। ইকোনমির সাথে সোসাইটির করাপশনের অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমার ইকোনমিকে
কেন 2006 সাল থেকে রিফরমেশন করা হলো না, রিকনস্ট্রাকশন করা হলো না? যুব শ্রেণীকে ইম্পাওয়ার্ড করা হয়নি কেন? ইকোনমিক জোন তৈরি করা হয়নি কেন? বিদেশে যারা যাচ্ছে শ্রমিক হিসেবে সেই মানুষগুলোর জন্য একেবারে ফ্রি করে দাও। বিদেশে আমি লোক পাঠাবো, তাহলে আমার যদি বাংলাদেশ সরকার 100 কোটি টাকা যদি একটু বরাদ্দ রাখে, যে বিদেশে যে শ্রমিকরা যায় তাদেরকে 100 কোটি টাকা এখানে দিলাম, যেতে যে খরচ হয় তার একটা অংশ বৃত্তি হিসেবে এই শ্রমিকদের দিব। আমার দেশের অর্থনীতি চালায় তো এরা, এই অর্থনীতি যেহেতু যা চালায় এরা, আমার দেশের অর্থনীতির বেসমেন্ট এদের উপরে দাঁড়িয়ে, অর্থনীতি যখন বন্ধ করে দিয়েছিল রেমিটেন্স পাঠানো, জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না? 7 দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ 62% খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও। আমাদের দেশের কল কবজা যা চলে সব বিদেশ থেকে আমদানি করতে হয়, আর এই আমদানি করতে গেলে ডলার দরকার। ডলার কোত্থেকে আসে? নিজের দেশের অর্থনীতি ফ্লো বাড়লেই ডলারের ফ্লো বাড়ে না। এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের অনেক বড় বিষয় আছে, ব্যালেন্স অফ পেমেন্টের অনেক বড় বিষয় আছে। এই ব্যালেন্স অফ পেমেন্ট যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন দেশের ইকোনমি অস্থির অবস্থার মধ্যে দিনাতিপাত করতে থাকে। এটা একটা মারাত্মক রকমের একটা ভিসিয়াস সার্কেল, একটা দুষ্ট একটা চক্র। বাংলাদেশের ইকোনমিটা solely ডিপেন্ড করে আরএমজি সেক্টরের উপরে, solely ডিপেন্ড করে রেমিটেন্স সেক্টরের উপরে। এখন রেমিটেন্স সেক্টরটাকে পঙ্গু করে দেওয়ার জন্য অথবা এটা লাগাম টেনে ধরার জন্য তো কনস্পাইরেসি দীর্ঘ সময় ধরে চলছে, ব্যাংকিং চ্যানেলে চলছে। আপনারা জানেন বাংলাদেশে $30 বিলিয়ন রেমিটেন্স আসে ব্যাংকিং চ্যানেল দিয়ে, অন্তত $25 বিলিয়ন রেমিটেন্স আসে এই হুন্ডি বাট্টার মধ্য দিয়ে। এই $25 বিলিয়ন যদি ব্যাংকিং চ্যানেল থেকে আসতো, তাহলে অসাধু ব্যবসায়ীরা যে টাকা পাচার যেগুলো হয় এগুলো বন্ধ হয়ে যেত, দেশের টাকা দেশে থাকতো। দেশের টাকা দেশে মোবিলাইজ হওয়া মানে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া, ইয়াং জেনারেশন আরও বেশি এম্পাওয়ার্ড হওয়া। কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না অর্থনৈতিক পলিসির মধ্যে। মানিটারি পলিসি নাই, ফিসকাল পলিসি নাই। এইখানে রাজনীতিবিদরা যেগুলো হচ্ছে এখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, অর্থ মন্ত্রণালয়ে যে সচিব থেকে শুরু করে নিচের দিকে যারা আছে সবাই করাপশনের সাথে জড়িত। সুতরাং কোন ইন্ডিকেটরে কোন দিকে কি গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলোকে তারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেও কোনো ধরনের মেজারমেন্ট তারা নেয় না। মেজারমেন্ট না নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে একটা বিশাল অংশের টাকা তাদের পকেটে যায়, এগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে না। প্রতি বছরই ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেওয়া হয়। কেন ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেবে? অবৈধভাবে টাকা পাচার করছে, আর তুমি এটা হোয়াইট করার জন্য অফার দিয়ে দাও। অফার দিলে কয় টাকা হোয়াইট করে? কেউ হোয়াইট করে না। সবসময়ের জন্য এই সুযোগ সুবিধা, তার মানে এই রাষ্ট্র জাতিগতভাবে একটা করাপশনের মধ্য দিয়ে যেতেই তারা পছন্দ করে। এখন এইগুলো নিয়ে তো সচেতনতা আমাদেরকে করা হয় না, যুব শ্রেণীকে করা হয় না।